হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তোবা পার্ট 1, পার্ট 2 ভিডিও দেখে ফেলছো। সো এখন আসলে পার্ট 3 তে। সো পার্ট 3 আসলে আমি এজ ইউজুয়াল কিছু বেসিক কোয়েশন বা বেসিক কিছু কথা বলবো। এবং পার্ট 3 আসলে বা এসএ থেকে যে রাইটিং থেকে কোয়েশন গুলো করে কিভাবে কোয়েশন গুলো করে বা কিভাবে আসলে কোয়েশন গুলো মেক করতে হয় সেই জিনিসগুলো আসলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। এবং এই ভিডিওতে আসলে জাস্ট আমি কিছু কমন কোয়েশন যে কমন কোয়েশন গুলো আসলে আমাদের জানা উচিত। সো পার্ট 3 প্রিপারেশনের ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ সহকারে মাথায় রাখা উচিত। সো পার্ট 3 রাইটিং থেকে কোয়েশন গুলো করে থাকে। এটা আমরা সবাই জানি যে রাইটিং থেকে আসলে পার্ট 3 তে আমাদের কিছু কোয়েশন করে থাকে। ৫ থেকে ৬ টা কোয়েশন বা ৪ থেকে ৫ টা কোয়েশন করে থাকে। সো কি ধরনের কোয়েশন করে থাকে? এটা কমন কোয়েশন। সো কোয়েশন কয়েক ধরনের করে থাকে। যেমন অনেক সময় তারা জানার চেষ্টা করে যে তুমি যে সেন্টেন্স গুলো ইউজ করছো, হোয়াট ডু ইউ মিন বাই দিস সেন্টেন্স? সেন্টেন্স গুলোর মিনিং। তারপর হচ্ছে কিছু জেনারেল কোয়েশন। তোমার যদি কোয়েশন হয় এখন তোমার তো টপিক হয়ে থাকে যদি ওবেসিটি রিলেটেড বা তোমার যদি টপিক হয়ে থাকে ক্যাপিটাল পানিশমেন্ট রিলেটেড। ক্যাপিটাল পানিশমেন্টে কি বেনিফিটস আছে, কি ড্রব্যাকস আছে, কেন ক্যাপিটাল পানিশমেন্ট এনফোর্স করা উচিত? এরকম কয়েকটা জেনারেল কোয়েশন। বা তোমার টপিক যদি হয়ে থাকে পজিশন অফ পাওয়ার অফ এন ওল্ডার পিপল, মানে একজন বৃদ্ধ মানুষ পজিশন অফ পাওয়ার অফ পজিশনে থাকলে কি বেনিফিটস আছে, কি ড্রব্যাকস আছে। সো এরকম টপিক থাকলে এরকম যে দেখা যায় যে বেনিফিট অর্থাৎ অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর তাদের ভূমিকাটা কি, এরকম কয়েকটা কমন কোয়েশন করে থাকে। যেমন আমাদের একটা এভারেজ কোয়েশন ফরম্যাট থাকে, বাট তার এই কোয়েশন গুলোর আনসার আমরা সামহাউ দিয়ে দিতে পারি। বাট যে মেইন সমস্যা হয়ে থাকে যে সেন্টেন্স গুলোর এক্সপ্লেনেশন করে। অনেক সময় দেখা যায় একটা সেন্টেন্স বলে যে হোয়াট ডু ইউ মিন বাই দিস সেন্টেন্স। তারপর তারপরে কোয়েশন হইতেছে এখন হইতেছে যে বক্তব্যলারে জিজ্ঞেস করে। সো ভোকাবুলারি বলতে হইতেছে যে বিভিন্ন আমাদের এসেতে যে ভোকাবুলারি ইউজ করা হচ্ছে এই ভোকাবুলারি থেকে বিভিন্ন ধরনের ভোকাবুলারি জিজ্ঞেস করে। সো মানে আমরা অনেকে মনে করি সিনোনিম হয়তোবা সিনোনিম বললে হয়ে যায়। হয়তো একটু এক্সপ্লেন করলে ডেফিনেশনটা দিলে হয়ে যায়। সো এখন ডেফিনেশন কোন ওয়ার্ড গুলো আসলে বেশি এক্সপ্লেন করতে হবে, কোন ওয়ার্ড গুলো আসলে ছোট এক্সপ্লেন করতে হবে, এটা কমন, মানে এটা সবচেয়ে বড় বার্নিং কোয়েশ্চন। সো কিছু ওয়ার্ড আছে যেমন কগনিটিভ ডেভেলপমেন্ট। সো এই জিনিসটা আসলে সরাসরি কোনো মিনিং হয় না। কগনিটিভ মানে হইতেছে আমাদের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্ট শিশুদের। সো এই জিনিসটা আসলে ডেফিনেশন। এটা একটু এক্সপ্লেইন করতে হবে। লাভ জিনিসটা কি তুমি সিনোনিম, ডিরেক্ট সিনোনিম আছে এফেকশন। তারপরে এটা একটা টার্ম। এই টার্মটা আসলে একটু এক্সপ্লেইন করতে হবে। যেমন কমিউনাল কনফ্লিক্ট। এই জিনিসটা তোমাকে কি করতে হবে? একটু এক্সপ্লেইন করতে হবে। এই জিনিসগুলো আসলে একটু এক্সপ্লেইন করতে হবে। এই জিনিসগুলো আসলে সামহাউ আসলে একটা ক্রিটিক্যাল। এগুলো ডিরেক্ট কোনো সিনোনিম হয় না। তারপর হইতে পারে যে তোমাকে বলতে একাডেমিক এক্সিলেন্স। হোয়াট ডু ইউ মিন বাই একাডেমিক এক্সিলেন্স? একাডেমিক এক্সিলেন্স জিনিসটা আসলে কি ডিরেক্ট সিনোনিম হয়? না, এই জিনিসগুলো আসলে একটু এক্সপ্লেইন করতে হয়। এখন হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো আসলে ডিরেক্ট সিনোনিম হয়। যেমন অল্টার, মিডিয়াম বা বিহেভিয়ার, তারপর হচ্ছে রিডিউস, ইনক্রিজ। তো কিছু ওয়ার্ড থাকে যেগুলো আসলে আমরা ডিরেক্ট কি হয় যে ডিরেক্ট কোনো সিনোনিম হয়। সো ডিরেক্ট সিনোনিম গুলোর আবার কি হয়, যেমন কোনো ওয়াল্টার শব্দ বলতে পারে বা কোনো প্রেসিং শব্দটা বলতে পারে। তারপর বলবে যে ক্যান ইউ মেক এ সেন্টেন্স, এই ওয়ার্ডটা ইউজ করে, এই ভোকাবুলারিটা ইউজ করে তুমি কি কোনো সেন্টেন্স মেক করতে পারবে? এই ধরনের কোয়েশ্চন গুলো কিন্তু এখন হরহামেশা হচ্ছে। সো তোমাকে আসলে তুমি যখন ভোকাবুলারি প্র্যাকটিস করবা তোমার, এবং মানে অনেক সময় দেখা যায় যে আসলে আমরা মনে করি যে বড় ভোকাবুলারি বা একটু শক্ত বা একটু কঠিন ভোকাবুলারিকে আমাদের জিজ্ঞেস করতে পারে। বাট এখন দেখা যাচ্ছে খুব সহজ ভোকাবুলারি করতেছে। কারণ যদি আমরা সহজ ভোকাবুলারিকে প্র্যাকটিস করি না, আমাদের মনে হয় যে এই ভোকাবুলারি জিজ্ঞেস করলে হয়তোবা পারবো। বাট মেইন পরীক্ষাতে গিয়ে দেখা যায় আসলে কনটেক্সটের সাথে আমি এসেটে যে জিনিসটা মিন করতে চাইতেছি সেই জিনিসটা আসলে আমার মাথায় আর নাই। সো সেজন্য তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে ভোকাবুলারি গুলা, তখন চেষ্টা করবে এই প্রত্যেকটা ভোকাবুলারি তোমার যে ভোকাবুলারিটা তুমি সামান্য ঝাপসা আছে সেই ভোকাবুলারিটা তুমি চুজ করে সেই ভোকাবুলারিটাও পড়ার চেষ্টা করা। তাহলে দেখা যাবে তুমি আর তোমাকে কোনো আটকাতে পারছে না বা তোমাকে আসলে তুমি খুব স্মুথলি এক্সামটা দিতে পারতেছো। সো এই জিনিসটা মাথায় রাখবে যখন প্রিপারেশন নিবে, ভোকাবুলারি গুলো চুজ করবে তখন একবারে ইজি থেকে একবারে হার্ড লেভেল সবগুলো ভোকাবুলারি চুজ করা, ডিরেক্ট যেগুলো ভোকাবুলারি হয় বা সবগুলো ভোকাবুলারি আবার সেন্টেন্স মেক করা, একটা করে সেন্টেন্স মেক করা, তাহলে দেখা যাবে একবারে কমপ্লিট। কারণ অনেক সময় দেখা যায় যে হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড রিডিউস, ক্যান ইউ মেক অ্যানাদার সেন্টেন্স বাই ইউজিং রিডিউস শব্দটা ইউজ করে কি তুমি আরেকটা সেন্টেন্স মেক করতে পারবা? এই রিলেটেড কোয়েশ্চন গুলো এখন করে থাকে। তারপরে কোয়েশনটা হইতেছে বা মানে রাইটিং এর জন্য আসলে মানে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কি করতে হবে? যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত, সেই জিনিসটা হইতেছে রাইটিং কাকে বোঝা। রাইটারের কাছ থেকে না হলে তুমি কারো কাছ থেকে, মানে যে ভালো ইংলিশ বুঝে তার কাছ থেকে, বাট আমার রিকমেন্ডেশন থাকবে রাইটারের কাছ থেকে রাইটিংটা বুঝে নেওয়া।
অর্থাৎ রাইটারে কি মিন করছে সে সবচেয়ে ভালো জানে এবং রাইটিং এর কি জিনিসগুলো আছে এই জিনিসগুলো আসলে কারো কাছ থেকে ভালোভাবে বোঝা যে রাইটিং এ আসলে আমি যে রাইটিংটা লিখতেছি, লেখা আছে এই রাইটিংটা আসলে কোন পয়েন্টগুলো আছে। পয়েন্টগুলো আসলে বের করা এবং সেই পয়েন্টগুলো আসলে বুঝার চেষ্টা করা আসলে রাইটিংটা আসলে কি বুঝানো হইছে। এই জিনিসটা যদি বুঝে ফেলো তাহলে তোমার 50% ডান। আর কিছুই লাগবে না। রাইটিংটা কি বুঝানো হয়েছে এই জিনিসটা আসলে বোঝা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হইতেছে যে মানে প্র্যাকটিস কি করার পর কিভাবে করব। সো প্র্যাকটিস হইতেছে যে কোয়েশন গুলো মেক করা হলো। সো কোয়েশন গুলো তোমার এসের উপর ভিত্তি করে তুমি কোয়েশন গুলো মেক করলে যেগুলো আসলে আমি পরবর্তীতে দেখিয়ে দিব বা পরের ভিডিওতে আমি দেখাবো। তারপরে হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নাই বা প্র্যাকটিসের উপর কোনো ফর্মুলা নাই। প্র্যাকটিস করতে হবে। তুমি যখন প্র্যাকটিস করবে, তুমি যখন আনসার দেওয়ার চেষ্টা করবে, তখন দেখা যাবে যে আরো বেশি ভালো হচ্ছে। একটার পর একটা ভালো আনসার দিতে পারতেছো। তুমি প্রথম দিন যেভাবে আনসার দিবা, তারপরের দিন আরো ভালো আনসার দিবা। এরপরের দিন আরো ভালো আনসার দিবে। এরপরের দিন আরো ভালো আনসার দিবা। সো ডে বাই ডে কি হবে? তোমার দেখা যাবে ইমপ্রুভ হচ্ছে। তারপর যে আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে কোয়েশন মেক। আসলে কার মাধ্যমে কোয়েশন? অনেকেই আসলে আমরা আসলে কোয়েশন মেক করতে পারি না বা আনসার তৈরি করতে পারি না। বাট সবচেয়ে ভালো আইডিয়াল ডিসিশন হচ্ছে কোয়েশন মেক নিজে করা। আনসার রেডি করতে পারো কি না এটা বড় কথা না। কোয়েশন গুলো নিজে মেক করা। কেন এই কথাটা বললাম? এই কথাটা বলার কারণ হচ্ছে এটা যেহেতু কেউ যদি কোয়েশন মেক করতে যায়, কোয়েশন কিন্তু ইজি না। এত ইজি না যে কোয়েশন চাইলে আমার মেক করে ফেললাম। এত ইজি কোয়েশন মেক করা না। কোয়েশন যখন তুমি মেক করতে যাবা তখন আসলে তোমার কনটেক্সটটা বুঝতে হবে। বিষয়টা বুঝার পর তুমি কিন্তু কোয়েশন মেক করতে পারবা। কোয়েশন না বুঝে বা প্রশ্নটা না বুঝে বা এসেটা না বুঝে তুমি তখন কিন্তু তুমি চাইলেই কোনো কোয়েশন মেক করতে পারবা। তুমি যখন কোয়েশন মেক করতে যাবা বা তুমি যখন কোয়েশন মেক করার চেষ্টা করবা তখন তুমি দেখা যাবে যে তুমি এসেটা তোমার যদি আগে 50% বুঝতেছিলা, এখন দেখা যাবে তুমি যে 70% বা 80% আরো বেশি বুঝে গেছো। কারণ তুমি এসে কোয়েশন মেক করতে গিয়ে তুমি বিভিন্ন সেন্টেন্স ভালোভাবে ঘাটাঘাটি করতেছো। এই জিনিসটা তুমি বুঝার চেষ্টা করতেছো আসলে এই সেন্টেন্সটা কেন আসছে। তখন দেখা যাবে তুমি বাকি সেন্টেন্স গুলো পড়তেছো একবারের পর একবার। তখন দেখা যাবে তোমার ফুল এসেটাই তোমার 10 থেকে 15 বার পড়া হয়ে গেছে বা 20 বারের মতো পড়া হয়েছে। তখন দেখা যাবে তুমি যেকোনো কোয়েশন করলে তোমার একটা আইডিয়া থাকবে যে তোমার কোয়েশনটা করলে তোমার তখন আসলে মেমোরিতে একটা কি হবে ঝাপসা আলো আসবে না। এই কোয়েশনটা এই জিনিসটা তো আমি লেখছি এরকম একটা ভাব থাকবে। তখন দেখা যাবে যে তুমি আরো স্মুথলি আনসার দিতে পারতেছো। সো এই হইতেছে পার্ট 3 রিলেটেড যে জিনিসগুলা এবং আর যদি কোনো কোয়েশন বা আর কোনো যদি ইনফরমেশন জানার থাকে তাহলে তোমরা ইনবক্সে জানাতে পারো। আমি পরের ভিডিওতে আসলে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে পার্ট 3 এর জন্য প্রিপারেশন বা পার্ট 3 রিলেটেড কিভাবে কোয়েশন মেকিং এবং সিনোনিম গুলো রেডি করতে হয়। টিল দেন আল্লাহ হাফেজ।